আজকে আমরা পড়াশোনা করব যে আমরা যে অক্সিজেনটা নেই এবং কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করি সেলের মধ্যে, তা লাংস থেকে সেল পর্যন্ত অক্সিজেন কিভাবে পৌঁছায় এবং কার্বন ডাই অক্সাইড সেলের থেকে প্রোডাকশন হয়ে কিভাবে আবার অ্যালভিওলাসে চলে আসে, এইটাই আমাদের আজকে মূল টপিকস। আর যদি সময় পাই আমরা রেসপিরেটরি সেন্টার সম্পর্কে দু একটা কথা বলবো বা আলাপ করব। তো প্রথমে আসো, আমাদের দুইটা মেইন গ্যাস এক্সচেঞ্জ, যে গ্যাস দুইটা এক্সচেঞ্জ হয় আমাদের রেসপিরেটরি সিস্টেমে, সেটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। তো অক্সিজেন অ্যালভিওলাসে থাকে বেশি আর কার্বন ডাই অক্সাইড টিস্যুতে থাকে বেশি। তা আমরা ব্যাপনের সংজ্ঞা অনুযায়ী, ডিফিউশনের সংজ্ঞা অনুযায়ী কি পাই, যে গ্যাস সবসময় বেশি ঘনত্ব থেকে ডিফিউশন প্রক্রিয়ায় কম ঘনত্বের দিকে ধাবিত হবে। আমরা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বিভিন্ন জায়গায় কত, সেটা যদি বুঝতে পারি বা মুখস্থ করতে পারি, তাহলে এই জিনিসটা বোঝা আমাদের জন্য খুব সহজ, একদম সহজ জিনিস, শুধু একটু বুঝলেই মুখস্থ করা লাগবে না। আমরা বাতাস থেকে অক্সিজেন নিলাম, অক্সিজেনটা আমাদের অ্যালভিওলাসে চলে আসলো। তো দেখো প্রথম স্টেপটা কি বলছে, transport of oxygen from alveolar air into the tissue cells can be considered in 4 steps. তাহলে এটা কয়টা স্টেপে সম্পন্ন হয়? 4টে স্টেপে। প্রথম স্টেপটা কি, diffusion of oxygen from alveolar air into the pulmonary capillary. অ্যালভিওলাসের চারিপাশে আমাদের ব্লাড ভেসেল আছে, সেগুলোকে ক্যাপিলারি বলি আমরা। জালের মতন প্রত্যেক অ্যালভিওলাসকে জড়ায় রেখেছে। সুতরাং অ্যালভিওলাসের মধ্যে যে বাতাস বা অক্সিজেনটা আছে, সেটা প্রথমে আমাকে ব্লাডে নিয়ে যেতে হবে। তো দেখো, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এটাকে আমরা PO2 বলি। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন অ্যালভিওলাস ইজ 104 মিলিমিটার অফ মার্কারি। এখানে কত চাপ, কত 104 মিলিমিটার অফ মার্কারি। whereas partial pressure of oxygen in pulmonary capillary, ক্যাপিলারির দুইটা এন্ড থাকে, একটা আর্টেরিয়াল এন্ড আর একটা ভেনাস এন্ড। তা আর পালমোনারি আর্টারি সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করে, এটা জানো। আর ভেনাস এন্ড অক্সিজেনেটেড ব্লাড বহন করে। তা আর্টেরিয়াল এন্ডে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে এখানে অক্সিজেনের ঘনত্ব কম থাকে, সুতরাং এর অক্সিজেনের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন খুব কম থাকে, সেটা হচ্ছে কত 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে আমাদের প্রেসার ডিফারেন্স দেখো কত হচ্ছে, 104 থেকে 40 বাদ দিলে 64 মিলিমিটার অফ মার্কারি থাকে। সো দি প্রেসার ডিফারেন্স দ্যাট কজেস অক্সিজেন টু ডিফিউজ ইনটু দ্য পালমোনারি ক্যাপিলারি ইজ 64 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেসার ডিফারেন্সের জন্য অ্যালভিওলাস থেকে অক্সিজেন আমাদের ক্যাপিলারির মধ্যে ঢুকে পড়লো, পালমোনারি ক্যাপিলারি যেটা আছে। এর পরের স্টেপে কি হয় দেখো, ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। ক্যাপিলারিতে অক্সিজেন ঢুকে পড়া মানে ব্লাডের মধ্যে ঢুকে যাওয়া। এবার ব্লাডের মধ্যে অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় সেটা একটু খেয়াল করো। এখানে 97% বলা হচ্ছে এটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, আর 3% ডিজলভ, মানে পানির সাথে মিশে পরিবাহিত হবে। সুতরাং এই কারণে হিমোগ্লোবিনের খুব প্রয়োজন আমাদের। হিমোগ্লোবিন না থাকলে অক্সিজেন ক্যারি হবে না। তাহলে ব্লাডে কিভাবে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, 97% হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিন তৈরি করে, আর 3% পানি বা প্লাজমার অন্যান্য যে উপাদান আছে তার সাথে মিশে পরিবাহিত হয়। এখানে কিছুটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখো অ্যালভিওলাস এয়ার যেটা, এখানে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হচ্ছে 104 মিলিমিটার অফ মার্কারি। আর পালমোনারি ক্যাপিলারির দুইটা এন্ড আছে, একটা আর্টারিয়াল এন্ড, এটা নীল দিয়ে দেখানো, আর একটা হচ্ছে ভেনাস এন্ড, লাল দিয়ে দেখানো।
আর্টেরিয়াল এন্ডে অক্সিজেনের কম্পোনেন্ট কম থাকে 40 মিলিমিটার অফ মার্কারি, প্রেসার ডিফারেন্স হচ্ছে 64 মিলিমিটার অফ মার্কারি। এই 64 মিলিমিটার অফ মার্কারি প্রেসার ডিফারেন্সের জন্য অক্সিজেন অ্যালভিওলাস থেকে ডিফিউশন প্রক্রিয়ায় পালমোনারি ক্যাপিলারিতে ঢুকে পড়বে। পালমোনারি ক্যাপিলারিতে যখন ঢুকে পড়ে তখন দেখো এখানে একটা ক্যাপিলারির ওয়ালের মধ্যে দেখানো হয়েছে, এখানে আরবিসি আছে। এই আরবিসির মধ্যে থাকে আমাদের হিমোগ্লোবিন। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এইভাবে 97% রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন পরিবাহিত হয়, আর বাকি 3% প্লাজমার মধ্যে দিয়ে যে ওয়াটার আছে বা অন্যান্য কম্পোনেন্ট আছে সেখান থেকে 3% ডিজলভ স্টেটে ব্লাডের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। এখানে তোমাদের যেটা বললাম সেটা লিখে দেখানো হয়েছে। ব্লাডের মধ্যে অক্সিজেন দুইটা ভাবে পরিবাহিত হয়, in the form of oxyhemoglobin. About 97% of oxygen is carried in chemical combination with hemoglobin in the red cells by the process of oxygenation. The combination of oxygen with hemoglobin is loose and reversible. যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করলো এটার বাইন্ডিংটা অত বেশি স্ট্রং না, কারণ টিস্যুতে যে আবার অক্সিজেন ছেড়ে দিতে হবে তাকে, এবং রিভার্সেবল, এবং আবারও বাইন্ড করতে পারে বা বাইন্ড ছেড়ে দিতে পারে, রিভার্সেবল। আর ডিজলভ স্টেটে রিমেইনিং 3% of the oxygen is transported in the dissolved state in the water of the plasma and cells. এটা আগে বলে দিছি। তোমাদের পরীক্ষায় এটা ধরা হয় যে অক্সিজেন ব্লাডে কি ফর্মে ট্রান্সপোর্ট হয়, তোমাদের অ্যান্সার হবে স্যার 97% হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, আর 3% ব্লাডের যে প্লাজমা আছে তার ওয়াটারের সাথে ডিজলভ স্টেটে পরিবাহিত হয়। এটাই অ্যান্সার। পার্সেন্টেজটা ধরে কিন্তু 97% আর 3%, এটা মাথায় রাখবো। এরপরে ব্লাডটা যখন সেলে আসলো তখন কি হয়, ব্লাড এবং সেলের মাঝখানে একটা জায়গা আছে, স্পেস, সেটাকে আমরা ইন্টারস্টিশিয়াল স্পেস বলি। ক্যাপিলারি এবং সেল এই দুইটার মাঝখানে একটা স্পেস আছে, এই স্পেসটাই কিছু ফ্লুইড থাকে। স্পেসটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর যে ফ্লুইড থাকে তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এইবার অক্সিজেন ব্লাড ক্যাপিলারি থেকে বের হয়ে সেলে যাওয়ার আগে আর একটা জায়গা আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সেখানে যাবে। কিভাবে যাবে? ব্লাডটা যখন সেলে পৌঁছায় তখন এর পার্শিয়াল প্রেসার অফ, কিন্তু দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের পার্শিয়াল প্রেসার অফ হচ্ছে, কারণ বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে যাচ্ছে অক্সিজেন। সো দি প্রেসার ডিফারেন্স কত দেখো, 95 - 40 = 55 মিলিমিটার অফ মার্কারি। এন্ড এই 55 মিলিমিটার অফ মার্কারির প্রেসার ডিফারেন্সের জন্য অক্সিজেন ব্লাডের মধ্যে থেকে অর্থাৎ ক্যাপিলারির মধ্যে থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে আসতেছে। পরের স্টেপ কি বাকি থাকলো, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের মধ্যে ঢুকে যাবে। দেখো 4 নম্বর স্টেপ হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম ইন্টারস্টিশিয়াল ফ্লুইড ইনটু সেলস। কিভাবে যায়, এখানেও সেই একই কথা। The partial pressure of oxygen of interstitial fluid is 40 millimeter of mercury, and partial pressure of oxygen inside the cell is ranging from 5 to 40 millimeter of mercury. Average বলা হচ্ছে 23 millimeter of mercury. সুতরাং এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের চাপ বেশি, সেলের মধ্যে অক্সিজেনের চাপ কম। প্রেসার ডিফারেন্স কত হচ্ছে, 40 - 23, 70 millimeter of mercury causes diffusion of oxygen from interstitial fluid into the cells. সেলের মধ্যে ঢুকে গেল। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে 4টে স্টেপের প্রথম স্টেপ হচ্ছে আমরা অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে অ্যালভিওলাসে আসলো। প্রথম স্টেপে অ্যালভিওলাস থেকে অক্সিজেন
ব্লাডের মধ্যে বা ক্যাপিলারির মধ্যে যাবে। এখানে তোমার ওদিকে ছিল 104 মিলিমিটার আর এদিকে ছিল সম্ভবত 40 মিলিমিটার অফ মার্কারির মতো। 64 মিলিমিটার অফ মার্কারি প্রেসার ডিফারেন্সের কারণে ডিফিউশন প্রক্রিয়ায় অক্সিজেন অ্যালভিওলাস থেকে ক্যাপিলারি অর্থাৎ ব্লাডের মধ্যে ঢুকে গেল। ব্লাডে অক্সিজেন 97% হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে আর 3% ডিজলভ স্টেটে সারা শরীরের মধ্যে যাতায়াত করবে এবং যার যেখানে যে সেলে যতটুকু অক্সিজেন দরকার সে সেখানে অক্সিজেন সাপ্লাই দেবে। অক্সিজেন সাপ্লাই দিতে গেলে ব্লাড থেকে প্রথমে অক্সিজেনকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাইতে হবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে পরবর্তীতে সেলে চলে যাবে। এগুলো একটু মাথা খাটাই পড়বা, পড়লে দেখবা সব সহজ। এরপরে আমরা আসি কার্বন ডাইঅক্সাইড। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয় এটা একটু পরে আসে স্লাইডে, আমরা একটু প্রাথমিক কথাবার্তা বলে নেই। দেখো এখানে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইজ কন্টিনিউয়ালি প্রডিউস in the tissue oblique cell due to metabolic activity. আমাদের সেলে সবসময় মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজমের একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সুতরাং কার্বন ডাইঅক্সাইড সেলে অটোমেটিক তৈরি হতেই আছে। সুতরাং সেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্যাপিলারি থেকে সবসময় বেশি থাকে। So carbon dioxide is released from the cell into the blood. এখানেও সেই একই কথা, যেদিকে চাপ বেশি থাকবে সেখান থেকে কম চাপের দিকে গ্যাস পরিবাহিত হবে। এখানেও 4টে স্টেপেই কাজটা ঘটে। ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেল টু দ্য অ্যালভিওলাস কনসিস্টস অফ অলসো 4 স্টেপস। প্রথম স্টেপে কি? প্রথম স্টেপে রিভার্সিবল। দেখো কার্বন ডাইঅক্সাইড সেল থেকে প্রথমে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে, দ্বিতীয় স্টেপে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে ঢুকবে, তারপর ব্লাডে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হবে, সেখান থেকে ক্যাপিলারি থেকে লাস্ট স্টেপে অ্যালভিওলাস লাং অ্যালভিওলাসে ঢুকে পড়বে। তাহলে প্রথম স্টেপটা কি? ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেল ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। প্রথমে সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে, কিভাবে আসে? Intracellular partial pressure of carbon dioxide is about 46 millimeter of mercury. অন্যদিকে interstitial fluid partial pressure of carbon dioxide is about 45 millimeter of mercury. স্যার তো চলে গেছে, স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। উৎস স্যারে ফোন দে, নালে পড়াতে থাকবে না কিন্তু, ফোন দে। এখন ব্লাডে কার্বন ডাইঅক্সাইড 3টে ভাবে প্রবাহিত হয়। অক্সিজেন ছিল 2টা ওয়েতে প্রবাহিত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড 3টা পদ্ধতিতে ব্লাডে চলাচল করে। কিভাবে? মোস্ট অফ দি কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ঢুকে পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে ওই যে ক্লোরাইড শিফট দেখাইছিলাম আগের দিন, বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে।
তাহলে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট অ্যান্ড হাইড্রোজেন আয়ন এটা 70% পরিবাহিত হয়। আর ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন এটা 23% কম্বাইন করে, আর বাকি 7% ডিজলভ স্টেট। এই পার্সেন্টেজগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় ধরা হবে যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে কিভাবে কোন পদ্ধতিতে কত পার্সেন্ট হিসাবে পরিবাহিত হয়। এখানে লাস্টে লেখা আছে দেখো, এ স্মল অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অলসো কম্বাইন উইথ প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিনের সাথেও খুব অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়। ফোর্থ স্টেপ হচ্ছে ব্লাড যখন অ্যালভিউলাসে চলে আসবে, লাংসে চলে আসবে, তখন কি হবে? ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড ইনটু দ্য অ্যালভিউলাস অফ দি লাং। ব্লাড থেকে অ্যালভিউলাসে কিভাবে চলে আসবে? এখানেও সেই প্রেসার ডিফারেন্স। ব্লাড যখন লাংসে চলে আসে তখন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড থাকে 45 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু অ্যালভিউলাসে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। সুতরাং ক্যাপিলারিতে প্রেসার বেশি, অ্যালভিউলাসে প্রেসার কম। এই 5 মিলিমিটার প্রেসার ডিফারেন্সের কারণে required amount of carbon dioxide diffuses out of the pulmonary capillary into the alveoli and then into the atmosphere. যখন কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসে চলে আসলো, তখন আমরা প্রশ্বাসের মাধ্যমে অর্থাৎ শ্বাস ত্যাগের মাধ্যমে এটাকে অ্যালভিউলাস থেকে আবার বাতাসে বের করে দেব। তাহলে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিলাম, অক্সিজেনটা সেলে পৌঁছাইলো, সেলে মেটাবলিজম হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাক করে অ্যালভিউলাসে চলে আসলো, অ্যালভিউলাস থেকে আমরা প্রশ্বাসের মাধ্যমে সেটাকে আবার শ্বাস ত্যাগ করে বাইরে বের করে দিলাম। এই যে সাইকেলটা, এটাই হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড। এই ছবিটা দেখো, দেখো কার্বন ডাইঅক্সাইড সেলে তৈরি হচ্ছে, সেলে তৈরি হয়ে এটা ক্যাপিলারির মধ্যে ঢুকে গেল। সেল এবং ক্যাপিলারির মাঝখানে যে স্পেসটা, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে। তা কার্বন ডাইঅক্সাইড আগেই বলছি যে ব্লাডে যে পানি আছে, আরবিসির মধ্যে যে পানি আছে, পানির সাথে কম্বিনেশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই পদ্ধতিতে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় কত পার্সেন্ট? 70%। আর হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে 23%, আর রিমেইনিং 7% এটা ডিজলভ স্টেটে প্রবাহিত হয়। এখানে দেখানো আছে যে 70% আর 23%, তাহলে 93%। 70% বাইকার্বনেট আর হাইড্রোজেন হচ্ছে, এটাও আরবিসির মধ্যে হচ্ছে, আর হিমোগ্লোবিন তো আরবিসির মধ্যেই থাকে। তাহলে আরবিসি পরিবহন করতেছে 93%। দেখো 23% combines with hemoglobin and 70% is converted to bicarbonate ions, bicarbonate হিসেবে 70%। বাকি 7% dissolved in the blood, ব্লাডের মধ্যে যে প্লাজমা বা ওয়াটার আছে তার মাধ্যমে এটা পরিবাহিত হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সারসংক্ষেপ যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে ব্লাডে প্রবাহিত হয় বা ট্রান্সপোর্ট হয়। এখানে আশা করি কোনো কনফিউশন থাকার দরকার নেই, জিনিসটা খুবই সহজ। শুধু মূলনীতি হচ্ছে ডিফিউশন, যে বেশি ঘনত্বের থেকে গ্যাস সবসময় কম ঘনত্বের দিকে যাবে। কোনটার ঘনত্ব কত, কত চাপে গ্যাস কোনটা কোথায় থাকে, এগুলা যদি জানো, কোনোটায় 104, কোনোটায় 40, কোনোটায় 46, এই ধরনের যে প্রেসারগুলো আছে, প্রেসারগুলো যদি মনে থাকে তাহলে তোমরা এই অ্যান্সারটা সহজে করতে পারবা। এটা কিন্তু রিটেনের প্রশ্নটা আউট করে দিলাম, যে কোনো একটা রিটেনে থাকে যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অথবা ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড।
এখন আমরা আরেকটা জিনিস শুরু করব। উৎস ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে? জি স্যার। এটা তোমাদের নতুন একটা আইটেম, যে এটার নাম হচ্ছে, মেইন নাম হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কিভাবে রেগুলেট হয়। তো এই রেগুলেশনটা বুঝতে গেলে আমাদের আগেই বলছি যে ব্রেন ছাড়া মানুষ বাঁচে না। ব্রেনই হচ্ছে আমাদের সবকিছুর নিয়ন্ত্রক। ব্রেনের মধ্যে রেসপিরেটরি সেন্টার আছে, কার্ডিওভাস্কুলার সেন্টার আছে। ব্রেন যদি অকেজ হয়ে যায় মানুষ মারা যায়। তা প্রথমে আমরা দেখব যে ব্রেনের মধ্যে কি কি জিনিসপত্র আছে যেগুলো রেসপিরেশন রেগুলেশন করতে আমাদের হেল্প করে। যে জিনিসপত্রগুলো বা যে এরিয়াগুলো আমাদের রেসপিরেশন রেগুলেশন করে সেই জিনিসপত্রগুলোকে আমরা একত্রিতভাবে রেসপিরেটরি সেন্টার্স বলি। দেখো ডেফিনেশনটা এইভাবে দেওয়া যায়। It is composed of several groups of neurons located bilaterally. Bilateral মানে দুই পাশে, এক পাশে না, দুই পাশে। Bilaterally in the medulla oblongata and pons. তোমাদের ব্রেন যেহেতু হয় নাই, আমি ছোট্ট একটা ধারণা দেই। আমাদের জাস্ট ঘাড়ের উপরে অর্থাৎ মাথার পিছনের দিকে মিড ব্রেন, মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স, এই তিনটা জিনিস মিলে আমাদের ব্রেন স্টেম বলে। তোমাদের সেখানেও তো বিপদ, তাও বলে দেই যে কোনো মানুষকে অজ্ঞান করতে গেলে সিনেমায় দেখায় না ঘাড়ের পিছনে ঘুষি মারে বা কায়রাত মারে। ঘাড়ের পিছনে যদি কাউকে এই ধরনের জোরে মারা হয় তার রেসপিরেটরি সেন্টার গুলো হঠাৎ করে অ্যারেস্ট হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। তো এই মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স থাকে আমাদের মাথার পিছনের দিকে। It is divided into three major collection of neurons. এটা তিনটা গ্রুপ নিয়ে বা কালেকশন নিয়ে গঠিত। তাহলে রেসপিরেটরি সেন্টারটা আমাদের কোথায় থাকে? মেডুলা অবলাঙ্গাটা এবং পন্সের দুই পাশে থাকে। ব্রেন স্টেমের মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স এর দুই সাইডে রেসপিরেটরি সেন্টারগুলো থাকে। এই সেন্টারগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। আগে আমরা একটু ছবিটা দেখে নিই, তাহলে আর একটু ভালো লাগবে। আচ্ছা, এটা পরে আসি। এই দেখো, এটা প্রথমে উপরে আমাদের একটা ব্রেনের ছবি দেখানো হয়েছে। ব্রেনের নিচের দিকে, পিছনের দিকে দেখো চার কোণা দিয়ে একটা এরিয়া করা হয়েছে। এটাকে জুম করলে পরবর্তীতে দেখানো যাচ্ছে যে পন্স কোনটা এবং মেডুলা কোনটা। এটাকে দেখো, এই জায়গার মধ্যে মেইনলি তিনটা, আর একটা প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স বলে, অ্যাপনিওস্টিক সেন্টার অনেকে সেন্টার হিসেবে গণনা করে না। তো এখানে মেইনলি তিনটা সেন্টার থাকে। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, দেখো কোথায় আছে, ভেন্ট্রাল মানে সামনে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ, যে ডরসাল মানে পিছনে। তারপর হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এই তিনটা সেন্টারই মেইন। আর অ্যাপনিওস্টিক সেন্টার অনেকে বলে আছে, অনেকে বলে নাই, সুতরাং এটা আমরা এই মুহূর্তে গণনায় ধরবো না। তাহলে দেখো ডরসাল এবং ভেন্ট্রাল এই দুইটা থাকে মেডালায়, আর নিউমোট্যাক্সিক সেন্টার এইটা থাকে পন্সে। এখানে তোমাদের এই ছবিটা পরীক্ষায় দিতে হবে, এটা আঁকানো প্র্যাকটিস করবা। রেসপিরেটরি সেন্টার যদি শর্ট নোট হিসেবে আসে, এই ছবিটা কিন্তু আমি চাইবো। এখানে আগের ছবিটার আঁকানো রূপটা দেওয়া হয়েছে, দেখো নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিওস্টিক সেন্টার, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ডরসাল রেসপিরেটরি গ্রুপ। দেখো লেখাই আছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ মেইনলি ইন্সপিরেশন করে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ মেইনলি এক্সপিরেশন করে, আর এই দুই সেন্টারকে নিয়ন্ত্রণ করে ওই নিউমোট্যাক্সিক সেন্টার। আরেকটা জিনিস দেখা আছে, দেখো প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স, এটাও আরেকটা সেন্টার হিসেবে গণনা করো। তোমাদের অ্যান্সার করতে হবে স্যার রেসপিরেটরি সেন্টার তিনটা, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, আর একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। এখন এক্সামিনার যদি প্রশ্ন করে যে আর কোনো সেন্টার আছে,
তখন তোমাদের অ্যান্সার হবে যে স্যার আরো দুইটা সেন্টার অনেকে আছে বলে, একটা হচ্ছে প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স আর একটা হচ্ছে নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যান্সারটা এইভাবে হবে। এবার দেখো এই সেন্টারগুলায় সেন্সরি ইম্পালস নিয়ে আসতেছে ভ্যাগাস আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? আর এখান থেকে ইম্পালস ত্যাগ হচ্ছে স্পাইনাল কর্ডের বিভিন্ন ট্র্যাকের মাধ্যমে, এটা আলটিমেটলি বিভিন্ন ইন্টারকোস্টাল মাসল এবং ডায়াফ্রামে সিগন্যাল চলে যাচ্ছে। তাহলে আসতেছে ভেগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে আর যাচ্ছে স্পাইনাল কর্ডের ট্র্যাক্টের মাধ্যমে ডায়াফ্রাম এবং অন্যান্য রেসপিরেটরি মাসেলে। এইটা হচ্ছে নার্ভাস রেগুলেশন অফ রেসপিরেশন। এই ছবিটা বুঝবা। এখন আমরা একটু আলোচনায় আসি। তাহলে রেসপিরেটরি সেন্টারকে আমরা মেইনলি তিনটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, এটার আর একটা কি কাজ, ইন্সপিরেটরি এরিয়া বলে। এটা কোথায় থাকে আগে দেখা দিচ্ছি, দেখো, লোকেটেড ইন দ্য ডরসাল পোর্শন অফ দ্য মেডালা হুইচ মেইনলি কজেস ইন্সপিরেশন। তাহলে এর ফাংশন কি? ডরসাল রেসপিরেটরি গ্রুপের ফাংশন কি? ইন্সপিরেশনে হেল্প করা। এর একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটার নাম হচ্ছে ট্রাক্টাস সলিটারিয়াস, এটা মুখস্থ করবা। এটা কি করে? দি নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস, এনটিএস মানে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস ইজ দ্য সেন্সরি টার্মিনেশন অফ বোথ দি ভ্যাগাস অ্যান্ড গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে ভ্যাগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ যে ইম্পালস গুলো আনতেছে সেগুলো টার্মিনেট করতেছে এই ট্রাক্টাস সলিটারিয়াসে, which transmit sensory signals into the respiratory centers from, এগুলা কোথা থেকে সিগন্যাল বয়ে নিয়ে আসতেছে এই ভ্যাগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ? হলো হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টরস, ব্যারোরিসেপ্টরস and several types of receptors in the lungs. এই লাংস গুলা বা এই রিসেপ্টর গুলা থেকে সিগন্যাল ভেগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াসে যাচ্ছে, যেটা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে অবস্থিত। সেখান থেকে কোরিলেট হচ্ছে চারিদিকে। 2 নম্বর কি? এ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কোথায় থাকে? দেখো, ভেন্ট্রাল পোর্শনে থাকে, located in the ventrolateral part of the medulla which mainly causes expiration. আগেরটা করতেছিল ইন্সপিরেশন, কিন্তু ভেন্ট্রাল গ্রুপটা করবে এক্সপিরেশন, মানে শ্বাস ত্যাগে হেল্প করবে। এর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের নাম হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস এন্ড রেট্রোঅ্যাম্বিগাস। The neurons of the ventral respiratory group remain almost totally inactive during quiet respiration. এটা আগের দিনে আমি তোমাদের বলছি যে যখন আমরা এক্সপিরেশন নেই এটা একটা প্যাসিভ প্রসেস, এখানে তেমন কিছুই লাগে না। কিন্তু যখন ফোর্সফুল এক্সপিরেশন করব তখন আমাদের রেসপিরেটরি সেন্টারে হেল্প লাগবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই যে সেন্টারটা এটা টোটালি ইনঅ্যাক্টিভ থাকে সাধারণত। আমরা নর্মাল শ্বাস প্রশ্বাস যখন নেই তখন এটার কোনো ফাংশন নাই। 3 নম্বর হচ্ছে দি নিউমোট্যাক্সিক সেন্টার। এটা কোথায় থাকে? লোকেটেড ডরসালি ইন দ্য সুপিরিয়র পোর্শন অফ দি পন্স। আগে দুইটা থাকতেছিল মিডল অবলাঙ্গাটায়, কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টার কোথায় থাকে? পন্সে থাকে। হুইচ মেইনলি কন্ট্রোলস রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিং। কি বললাম? এটা হচ্ছে মাতব্বার, এইটা ওই ভেন্ট্রাল এবং ডরসাল এই দুইটাকে নিয়ন্ত্রণ করে। এই নিউক্লিয়াসের নাম কি? প্যারাব্রাকিয়ালিস, নিউক্লিয়াস প্যারাব্রাকিয়ালিস। The primary effect of this center is to control the switch off point of the respiratory ramp. Respiratory rampটা কি আমরা আগামী দিন জানবো। Thus controlling the duration of filling phase of the lung cycle. Lung cycle কি, respiratory ramp signal কি, এগুলো আমরা আগামী ক্লাসে জানবো। আজকে তোমাদের এই পর্যন্ত থাক, আমাদের সময়ও বেশি নাই। আর একটা হচ্ছে প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স, যেটা বলছিলাম যদি প্রশ্ন করে কেউ তাহলে এটাকে অ্যান্সার দেবো যে স্যার আরো দুইটা সেন্টার আছে, প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স আর অ্যাপনিস্টিক সেন্টার। প্রি-বর্জিঞ্জার কমপ্লেক্স থেকে একটু দেখে নাও। ইট ইজ এ ক্লাস্টার অফ ইন্টারনিউরনস ইন দ্য ভেন্ট্রোলেটারাল মেডালা। এটাও মেডালায় অবস্থিত। ভেন্ট্রাল পোর্শন মানে সামনের দিকে এবং লেটারাল পোর্শন মানে সাইডের দিকে। ভেন্ট্রোলেটারাল মানে সম্মুখের দিকে, পাশে।
of the brainstem. Rhythmic respiration is initiated by the pre-Purkinje complex. These neurons discharge rhythmically and they produce rhythmic discharges in the phrenic motor neurons. তাহলে প্রি-Purkinje কমপ্লেক্সের মূল ফাংশন যদি জিজ্ঞাসা করে বলবো স্যার এটা রিদমিক রেসপিরেশনে হেল্প করে, যাতে রেসপিরেশনটা রিদম অনুযায়ী হয়, উল্টাপাল্টা না হয়। এটা দেখো সুন্দর করে দেখানো হয়েছে কোন সেন্টারটা কোথায় থাকে। উপরে একটা পন্স, নিচে একটা মেডালা। মেডালায় থাকে তিনটা, ভেন্ট্রাল, ডরসাল আর প্রি-Purkinje কমপ্লেক্স, আর নিউমোট্যাক্সিক আর অ্যাপনিউস্টিক সেন্টারটা থাকে পন্সে। তো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপটা কাজ করে হচ্ছে এক্সপিরেশনে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ হেল্প করে ইন্সপিরেশনে, নিউমোট্যাক্সিক এই দুইটাকে কন্ট্রোল করে, আর প্রি-Purkinje কমপ্লেক্স রিদমিক রেসপিরেশনে হেল্প করে। আজকে তোমাদের এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা এই আইটেমটা শেষ করে দেব। আর 2টা লেকচার নিলে তোমাদের রেসপিরেটরি সিস্টেম শেষ। তবে নিজেরাও একটু